সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের নতুন পর্বে। বিগত পর্বে আমি অন্য ভাষায় ইংরেজিতে একটা সফটওয়্যার নিয়ে ভিডিও বানিয়েছি। সেটার একটা কারণ ছিল, সেই ভিডিওতেই সেটা বলা আছে, তাই আমি সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। এই ভিডিওতে আবার বাংলা ভাষায় ফিরে আসতে পেরে আমি আনন্দিত। যাই হোক, এবার এই পর্বে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে এর আগে আমি যখন মুক্ত সফটওয়্যারের ইতিহাস নিয়ে কথা বলেছি তখন অনেক বিস্তারিত কথা বলেছি। সেটা বলেছি যে কিভাবে মুক্ত সফটওয়্যার এলো এবং সেটার প্রাণ কেন্দ্রে কিভাবে ইউনিক্স নামে একটি অপারেটিং সিস্টেম রয়েছে। তো আমরা বলেছি যে এখন যেসব মুক্ত সফটওয়্যার অপারেটিং সিস্টেম আছে সেগুলি বেশিরভাগই আসলে ইউনিক্সের আদলে নির্মিত। সেগুলোকে বলা হয় ইউনিক্স অনুরূপ অপারেটিং সিস্টেম। তো আমরা আজকে বলবো কেন একটা ইউনিক্স অনুরূপ মুক্ত সফটওয়্যার অপারেটিং সিস্টেম ব্যবহার করাটা সুবিধাজনক। আমরা এর আগে দেখেছি যে ইনস্ট্যান্ট মেসেজিংয়ের ক্ষেত্রে বিগত ২ পর্বে আমরা এটা নিয়ে কথা বলেছি। কেন আসলে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য মুক্ত সফটওয়্যার ব্যবহার করাটা বেশি নিরাপদ। তো সেই কথাটা অনেক ক্ষেত্রে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আরও বেশিভাবে খাটে। আপনি আপনার অপারেটিং সিস্টেম যেহেতু আপনার সমগ্র কম্পিউটারের দায়িত্বে থাকে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা দেখভাল করার দায়িত্ব আপনার অপারেটিং সিস্টেমের। কাজেই কম্পিউটারে একটি মুক্ত অপারেটিং সিস্টেম ব্যবহার করাটা ব্যক্তিগত তথ্যের সুরক্ষার দিক থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এর আগের ভিডিওতে আমি যেরকম বলেছি, বেশিরভাগ মানুষ আসলে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে তেমন একটা মাথা ঘামায় না। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ছাড়াও মুক্ত সফটওয়্যারের অনেক গুরুত্বপূর্ণ দিক আছে। তো আমরা সেই দিকগুলো তুলে ধরার চেষ্টা করব একে একে, এবং সামনের পর্বে আমরা একটি সত্যিকার মুক্ত অপারেটিং সিস্টেম কিভাবে কম্পিউটারে ইনস্টল করতে হয় সেটা দেখব। সেই পর্বেই আসলে এই কথাগুলো বলার আমার ইচ্ছে ছিল, কিন্তু তাতে সেই পর্বটা অনেক বেশি বড় হয়ে যাবে। একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করার টিউটোরিয়াল বানানোর জন্য আমার অনেক প্রস্তুতিও দরকার, সেটা আপাতত আমার নেই। তাই ভাবলাম আগে একটা প্রিলিমিনারি ভিডিও করে নেই, যে কাজটা আমি এর আগেও বেশ কয়েকবার করেছি। আচ্ছা, তো আমি কয়েকটা পয়েন্ট লিখে নিয়েছি যে পয়েন্টগুলো নিয়ে আমি কথা বলতে চাই। তো প্রথমে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ভাইরাস। এই ব্যাপারটা হচ্ছে এটা নিরাপত্তা এবং সুরক্ষার সাথে জড়িত, কিন্তু এটা এমন একটা ব্যাপার যেটা নিয়ে আমার মনে হয় প্রায় সবাই মাথা ঘামিয়ে থাকেন। না ঘামিয়ে আসলে উপায় নেই। কারণ হচ্ছে যে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা থাকুক আর না থাকুক, যখন কম্পিউটারে ভাইরাস লেগে আপনার সব ফাইল বিনষ্ট করে দেয়, তখন আসলে সেটায় বিচলিত হন না এরকম মানুষ আমার মনে হয় না পৃথিবীতে আছে। আমার পরিচিত একজন ফটোগ্রাফারের কথা আমি শুনেছিলাম। তিনি তার সব ফাইল একটা ransomware ধরনের একটা বিশেষ ধরনের ভাইরাস প্রোগ্রাম আছে, সেটার কাছে তিনি হারিয়েছিলেন। তার সব ছবি এনক্রিপ্টেড হয়ে গিয়েছিল একটা ভাইরাসের আক্রমণে, এবং তিনি একটা চিঠি পেয়েছিলেন। তাতে বলা হয়েছিল যে তিনি যদি তার ফাইলগুলো আবার ফিরে পেতে চান তাহলে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা একটা নির্দিষ্ট জায়গায় দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের ঘটনা প্রায় ঘটে থাকে, এবং ভাইরাস এটা খুবই দুঃখজনক ব্যাপার যে উইন্ডোজের এই ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত করার তেমন কোনো ভালো উপায় একদমই নেই। খুবই সাম্প্রতিক সময়ে তারা উইন্ডোজ ডিফেন্ডার নামে একটা প্রোগ্রাম এনেছে, তবে আমি যতদূর শুনেছি সেটার কাজ খুব একটা ভালো না। এটা খুব একটা ভালোভাবে নিজেকে সুরক্ষিত করতে পারে না। মানুষকে তারপরেও বিভিন্ন তৃতীয় পার্টির অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কিনতে হয়। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে ব্যবসা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেহেতু পৃথিবীর বেশিরভাগ অ্যাপল নয় এরকম বেশিরভাগ কম্পিউটারেই মানুষ এখনও উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে। যেটা হয় যে তাতে ভাইরাসের আক্রমণ হবে, এবং তাতে ভাইরাসের আক্রমণ হলে মানুষকে সেটা থেকে নিজেকে বাঁচানোর একটা উপায় লাগবে, এবং সেই উপায় হিসেবে মানুষ অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কিনে থাকে। তো এই অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো যে এই বিশাল বাজারটা আছে, মাইক্রোসফট সেই বাজারটা জিইয়ে রাখতে চায়। তো এটাও একটা কারণ। আসলে উইন্ডোজ যে কারণে আপনি ভাববেন না যে অপারেটিং সিস্টেমটা আপনাকে টাকা দিয়ে কিনতে হয়, বেশ বড় অঙ্কের একটা টাকা, তাদের সেই টিম নেই, তাদের টিমের সেই দক্ষতা নেই যে তারা চাইলেই
ভাইরাস থেকে তাদের অপারেটিং সিস্টেমকে সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে। এটা অনেকটা তারা ইচ্ছাকৃতভাবেও করে না। আর আরেকটা যেটা কারণ আছে সেটা হচ্ছে উইন্ডোজের ডিজাইনটাই যথেষ্ট খারাপ। There I said it. Anyway, so ভাইরাস একটা ব্যাপার গেল। তো আপনারা যেটা বলতে পারেন যে মুক্ত অপারেটিং সিস্টেম যেগুলো আছে, মুক্ত সফটওয়্যার অপারেটিং সিস্টেম সেটাই কি ভাইরাস আক্রমণ হয় না? মুক্ত সফটওয়্যার অপারেটিং সিস্টেম আগে বলেছি বেশিরভাগ হচ্ছে ইউনিক্স অনুরূপ এবং ইউনিক্সের গঠনটা এরকম যে তাতে আপনার একজন সাধারণ ব্যবহারকারী কি করতে পারেন এবং কি করতে পারেন না সেটা খুবই নির্দিষ্ট করে দেওয়া আছে। এই অপারেটিং সিস্টেমের ডিজাইন অনুসারে একজন সাধারণ ব্যবহারকারী তাতে মামুলি একটা প্রোগ্রাম পর্যন্ত ইনস্টল করতে পারবেন না, আপডেট ইনস্টল করতে পারবেন না। তার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ লাগবে। অর্থাৎ আপনি যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে লগ ইন করা থাকলেই কেবল আপনি পারবেন সেখানে কোনো সফটওয়্যার ইনস্টল করতে বা কোনো আপডেট ইনস্টল করতে। আপনি একটা ইউএসবি ড্রাইভ এনে তাতে যদি ভাইরাসে ভর্তিও থাকে, সেটা আসলে কখনোই আপনার কম্পিউটারকে আসলে আক্রমণ করতে পারবেন না। আপনি যদি একটা ইউএসবি পেন ড্রাইভ নিয়ে আসেন, সেটাও আপনার কম্পিউটারকে আক্রমণ করতে পারবে না যখন আপনি সেই ইউএসবি ড্রাইভটা আপনার কম্পিউটারে ব্যবহার করবেন। এরকম হয়েছে যে আমি হয়তো কিছু প্রিন্ট করার জন্য আমার ইউএসবি পেন ড্রাইভ যেটাকে বলে সেটাই করে কিছু একটা নিয়ে গেছি দোকান থেকে বাসায় এনে দেখেছি যে তার মধ্যে ভর্তি বিভিন্ন ভাইরাস, উইন্ডোজের ভাইরাস। তো আমি খুব সুন্দর করে আমার GNU Linux অপারেটিং সিস্টেম থেকে একটা করে ভাইরাস ডিলিট করে দিয়েছি। তারা GNU Linux-এ সম্পূর্ণ অসহায় অবস্থায় ছিল। তাত্ত্বিকভাবে এটা সম্ভব যে GNU Linux বা অন্যান্য ইউনিক্স অনুরূপ যেমন BSD ইত্যাদি যেগুলো আছে সেগুলোতে ভাইরাস আক্রমণ হতে পারে, কিন্তু আসলে বাস্তব জীবনে সেরকম ঘটনা আসলে ঘটেনি বললেই চলে। যেগুলো ঘটেছে সেগুলো খুবই বিশেষ কেস। কাজেই আপনি অন্তত ভাইরাসের ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। আমি যখন থেকে GNU Linux ব্যবহার করা শুরু করেছি, এই ব্যাপারটা আমি দেখেছি যে আমাকে আর যত সুবিধা-অসুবিধা যাই মোকাবিলা করতে হোক না কেন, ভাইরাস এমন একটা জিনিস যেটা নিয়ে আমাকে আর কখনো চিন্তা করতে হয়নি। আচ্ছা, এটা একটা ব্যাপার গেল। আরেকটা যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে পারফরম্যান্স। তো আপনি একটা অপারেটিং সিস্টেম যখন ইনস্টল করছেন, আপনি চাইবেন যে আপনার যে হার্ডওয়্যার আছে, আপনার যে প্রসেসর, আপনার মেমোরি, আপনার হার্ড ডিস্ক, সেগুলো থেকে আপনার অপারেটিং সিস্টেম যেন সর্বোচ্চটুকু দিতে পারে আপনাকে। উইন্ডোজ হচ্ছে যেহেতু পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম কম্পিউটারে, তো আপনার মনে হতে পারে যে উইন্ডোজের তো পারফরম্যান্সটা ভালো হওয়ারই কথা। এটা আসলে এখন আর পুরোপুরি সত্যি নয়। আমি এখানে একটা বেঞ্চমার্কের কিছুটা তুলে দিচ্ছি। এটা একটা গড়। তো এই গড় থেকে আপনারা দেখতে পারবেন যে এই নতুন বেঞ্চমার্কে এটা একদম নতুন হার্ডওয়্যারে করা হয়েছে। উইন্ডোজের নতুন ভার্সনের সাথে বিভিন্ন GNU Linux ডিস্ট্রিবিউশনের তুলনা করা হয়েছে। সেখানে উইন্ডোজের পারফরম্যান্স ছিল সবচেয়ে খারাপ। তো এটা থেকে আপনারা একটা ধারণা করতে পারেন, যারা গেমিংয়ে অভ্যস্ত তারা আসলে দেখবেন যে আপনার গেমিং হোক বা অন্যান্য খুবই রিসোর্স ইন্টেন্সিভ কাজ যেটাকে বলা হয়, যাতে কম্পিউটারের উপর অনেক চাপ পড়ে, এ ধরনের কাজ উইন্ডোজ থেকে আপনি একটা নির্ভরযোগ্য GNU Linux ডিস্ট্রিবিউশনে সেই কাজগুলো করে আপনার অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা, আরেকটা যে ব্যাপার আছে সেটা হচ্ছে সফটওয়্যারের সহজলভ্যতা। তো বেশিরভাগ সফটওয়্যার যেহেতু কোনো কোম্পানি যখন একটা সফটওয়্যার বানায়, তারা যেহেতু সেটাকে প্রথমে উইন্ডোজের জন্য বানায়, তো অনেকে বলে থাকেন যে GNU Linux-এ আমি যে সফটওয়্যারটা ব্যবহার করি সেটা তো আমি GNU Linux-এ গেলে পাবো না। সেটা একটা সময় পর্যন্ত সত্যি ছিল, হয়তো 10 বছর আগেও অনেকখানি সত্যি ছিল। এখন আর সেটা খুব একটা সত্যি না। পৃথিবীর বেশিরভাগ বড় সফটওয়্যারেরই এখন GNU Linux-এর পোর্ট আছে। কিছু BSD-ও আছে এমনকি। তো ইউনিক্স অনুরূপ অপারেটিং সিস্টেম, এটা অনেক পুরনো একটা পরিবার। এটা একেবারেই যে ফেলনা তা না। সবাই যে আসলে উইন্ডোজকেই একদম প্রথম প্রাধান্য দিয়ে থাকে, ব্যাপারটা সেরকম না। এখন সময় পাল্টাচ্ছে। আগে যেসব প্রোগ্রামের পোর্ট ছিল না, এখন সেগুলো পোর্ট হচ্ছে GNU Linux-এর জন্য। আবার বেশ কিছু এমুলেশন লেয়ার আছে, অর্থাৎ আপনি চাইলে উইন্ডোজের কিছু এমুলেশন ব্যবহার করে যেসব প্রোগ্রামের যেমন মাইক্রোসফট অফিস
তারপরে হচ্ছে Adobe Photoshop। এগুলো উইন্ডোজ ভার্সন আপনি আপনার GNU লিনাক্সে ব্যবহার করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে যে এই ধরনের পোর্ট ব্যবহার না করে GNU লিনাক্সের জন্য বা ইউনিক্সের জন্য যেসব নিজস্ব নেটিভ প্রোগ্রাম আছে সেগুলো যদি আপনারা চেষ্টা করে দেখেন, যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ডের খুব সুন্দর একটা বিকল্প হতে পারে LibreOffice নামে একটা অফিস স্যুট প্রোগ্রাম। তারপরে হচ্ছে এর আগে আমরা এটা দেখেছি, আমি একটা ভিডিও করেছিলাম, সংক্ষিপ্ত একটা টিউটোরিয়াল, GNU ইমেজ ম্যানিপুলেশন প্রোগ্রাম অর্থাৎ GIMP, সেটা Adobe Photoshop-এর খুব সুন্দর একটা বিকল্প হতে পারে। একদম যাকে বলে ড্রপ ইন রিপ্লেসমেন্ট, অর্থাৎ আপনি Photoshop থেকে GIMP এ এসেই একদম ধুম করে সব কাজ করা শুরু করে দেবে। ব্যাপারটা সেরকম না। এখানে অভ্যস্ত হওয়ার একটা ব্যাপার অবশ্যই আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যেসব কাজে অভ্যস্ত তার প্রায় সবগুলোই যেসব মুক্ত বিকল্প সফটওয়্যার রয়েছে সেগুলো দিয়ে করতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস সেটা। আমি নিজে ২০১৩ থেকে আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য আর কখনো উইন্ডোজ ব্যবহার করিনি এবং আমাকে আসলে কখনো থেমে থাকতে হয়নি। আচ্ছা, তো এটা গেল সফটওয়্যার ইস্যু। তারপরে হচ্ছে ব্যবহারের আরাম। যারা উইন্ডোজ ব্যবহার করে অভ্যস্ত তারা মোটামুটি একভাবে কম্পিউটার ব্যবহার করে অভ্যস্ত হয়ে থাকেন। GNU লিনাক্স বা স্বাভাবিকভাবে ইউনিক্স অনুরূপ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না। এখানে অনেক ধরনের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অপশন রয়েছে। আপনি চাইলে GNOME, KDE, XFCE এ ধরনের বিভিন্ন ইউজার ইন্টারফেসের মধ্যে যেকোনো একটা বেছে নিতে পারেন এবং আপনি যদি উইন্ডোজে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে আপনার কম্পিউটারটাকে একদম উইন্ডোজের মতো করে সাজিয়ে নিতে পারেন। যারা অ্যাপলের macOS অভ্যস্ত, macOS-এর মতো করে সাজিয়ে নিতে পারেন। যারা এসব কিছুই চান না, যারা চান যে আমি অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর থেকেই এটা খুব সুন্দরভাবে একদম আরামদায়কভাবে চলবে, তারা সেভাবেও কম্পিউটার ব্যবহার করতে পারেন। আমরা সেই জিনিসগুলো আমাদের সামনের পর্বে দেখব। তারপরে হচ্ছে আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি একটা বড় ব্যাপার। উইন্ডোজে অনেক ধরনের জিনিস যেভাবে দেওয়া আছে সেভাবেই আপনার সেই জিনিসগুলো পাল্টানোর আসলে তেমন কোনো সুযোগ সুবিধা নেই। এটার একটা বড় কারণ হচ্ছে যে উইন্ডোজ একদম এন্ড ইউজারদের জন্য তৈরি করা, অর্থাৎ আপনি এটা আসলে সেভাবে যারা অপারেটিং সিস্টেমে ব্যাপকভাবে পরিবর্তন আনতে চান তাদের জন্য আসলে উইন্ডোজটা তৈরি করা নয়। উইন্ডোজ বানানোর সময় ধরেই নেওয়া হয়েছিল যে যারা ব্যবহার করবে তারা আসলে তাদেরকে যা দেওয়া হবে মোটামুটি তারা সেটা নিয়ে সন্তুষ্ট থাকবে, খুব একটা বেশি মাথা ঘামাবে না। তো আর একটা বড় কারণ হচ্ছে এটা একটা প্রোপ্রাইটারি বা অবরুদ্ধ অপারেটিং সিস্টেম। এখানে কোনো কিছু পরিবর্তন করার তেমন কোনো সম্ভাবনা নেই। কারণ হচ্ছে মানে যদি মাইক্রোসফট নিজে সেটা পরিবর্তন না করে আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনার হাতে সেটা সোর্স কোড নেই। সোর্স কোড ছাড়া যেহেতু একটা সফটওয়্যার পরিবর্তন করার কোনো উপায় নেই। তো GNU লিনাক্স এবং অন্যান্য ইউনিক্স অনুরূপ অপারেটিং সিস্টেম, বেশিরভাগ ইউনিক্স অনুরূপ অপারেটিং সিস্টেমই বস্তুত আসলে মুক্ত সফটওয়্যার। তো মুক্ত সফটওয়্যার হওয়ার কারণে এটাতে আপনি যা ইচ্ছা সেরকম পরিবর্তন তো করতে পারবেনই যদি আপনি সোর্স কোড পরিবর্তন করতে পারেন। সেটা যদি নাও পারেন এমনিতেই GNU লিনাক্সে আপনার পরিবর্তন সাধনের সুযোগখানি অনেক বেশি। আপনি এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কথা বলেছি, যেভাবে ইচ্ছা আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসকে সাজিয়ে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনি আপনার ঘড়িটা একভাবে আছে, আপনি সেটাকে একদম অন্যভাবে করে নিতে পারেন। এটা আসলে যারা আমি আমি সামনের পর্বে যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা দেখাবো GNOME, এটা আমার মনে হয় বেশিরভাগ মানুষের জন্য খুব সুন্দর একটি অপশন। কারণ এখন আমরা ডেস্কটপ বা ল্যাপটপের থেকে ফোন বেশি ব্যবহার করে থাকি এবং যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেছেন তাদের কাছে GNOME বেশ ভালো লাগবে। তো আমরা সেটা সামনের পর্বে দেখব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো এই কয়েকটি কারণ এবং আরও অন্যান্য কারণ আছে যেসব কারণে আপনার উচিত যে আসলে একটা ইউনিক্স অনুরূপ মুক্ত অপারেটিং সিস্টেম ব্যবহার করা। আর যারা একেবারেই চান যে আপনারা উইন্ডোজ খুব ভালোবাসেন তাদের জন্য কি মানে কোনো মুক্ত সফটওয়্যার অপশন নেই? আমি যেহেতু বিকল্প সফটওয়্যারের কথাটায় অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। আপনারা যদি চান যে আপনি যদি বলেন যে না আমি তো উইন্ডোজ পছন্দ করি, উইন্ডোজ যেভাবে কাজ করে আমার সেটাই ভালো লাগে, কিন্তু আমি আসলে চাই মুক্ত সফটওয়্যার ব্যবহার করব, তাহলে কি করব? এবং এটা খুব অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের জন্য একটা বিকল্প আছে, সেটা হচ্ছে ReactOS নামে একটা অপারেটিং সিস্টেম আছে যেটা এখনও
ডেভেলপমেন্টে আছে, খুব একটা স্টেবল হয়নি। তবে খুব দ্রুতই তার কাজ এগুচ্ছে। তো আশা করা যায় যে আপনারা সেটা যদি চেষ্টা করে দেখেন, সেটা সম্পূর্ণ মুক্ত একটা অপারেটিং সিস্টেম, কিন্তু সেটা একদমই ইউনিক্সের মতো নয়। সেটা মাইক্রোসফট উইন্ডোজের আদলে গড়া। যারা উইন্ডোজ পছন্দ করেন কিন্তু মুক্ত সফটওয়্যার ব্যবহার করতে চান, মুক্ত একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চান, তারা রিঅ্যাক্ট ওএস ব্যবহার করতে পারেন। রিঅ্যাক্ট ওএসটা আমি দেখাবো না, আমি আসলে ব্যক্তিগতভাবে ইউনিক্স ব্যবহার করি। ইউনিক্সের ডিজাইনটা আমার ভালো লাগে, আমি এটার ফ্যান। তো আমি আসলে এটা নিয়েই এটা এত দীর্ঘদিন ব্যবহার করেছি যে সবকিছু নিয়ে কথা বলতে গেলে ইউনিক্সের প্রসঙ্গই চলে আসে। তো হয়তো কখনো রিঅ্যাক্ট ওএস নিয়েও একটা পর্ব করব, তবে আপাতত এখন না, আমি জাস্ট এটা কথাটা বলে রাখলাম। তো আপাতত এই পর্যন্তই। সামনের পর্বের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। আমি এখন গিয়ে সেটার প্রস্তুতি নেই। সবাই ভালো থাকবেন। যারা এই পর্যন্ত এপিসোডটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং আপনারা কি ভাবছেন মুক্ত সফটওয়্যার নিয়ে, আমার এই পর্ব নিয়ে প্লিজ কমেন্টে জানাবেন, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা। আর আবার দেখা হবে। বাই।